অবশেষে পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠন হচ্ছে জেলা পরিষদ। ৬১ জেলায় চলছে ভোট গ্রহণ। মাদারীপুরে সংঘর্ষ, কিছু জায়গায় ভোট গ্রহণ স্থগিত। নব্য জেএমবির শীর্ষ নেতারা নিহত হওয়ার পর সংগঠনটি শক্তিশালী করার দায়িত্ব পায় পলাতক মুসা। তথ্য পুলিশের। রাজশাহীর বাগমারায় তার বাড়ি ব্যবহার হতো ঘাঁটি হিসেবে। কিছুতেই রোধ করা যাচ্ছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। অসহায় যাত্রীরা খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে শিনজো অ্যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা, আর কখনোই যুদ্ধে না জড়ানোর অঙ্গীকার। এবং সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। কিউইদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শুরুতে জেলা পরিষদ নির্বাচনের খবর। দেশের ৬১টি জেলায় চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টায় শুরু হয় এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। এর আগে সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রগুলোতে এসে জড়ো হন বিভিন্ন স্তরের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। এই ভোটের মাধ্যমে তারাই নির্বাচিত করবেন জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ সংরক্ষিত সদস্যদের। এদিকে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে নিরাপত্তায় মাঠ পর্যায়ে বিভিন্ন বাহিনীর প্রায় ২৩,০০০ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পাহারায় রয়েছেন ২০ জন আর্মড পুলিশ, আনসার ও ভিডিপির সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে রয়েছে বিজিবি ও র্যাব। ৩ পার্বত্য জেলা বাদে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে দেশের ৬১টি জেলায় হচ্ছে এই নির্বাচন। তবে ২২ জেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় সেসব জেলায় ওই পদে ভোট হচ্ছে না। এদিকে মাদারীপুরে ভোট শুরুর আগে রাজুর উপজেলার একটি কেন্দ্রে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হন ৩ জন। একই সময় সদর উপজেলার ৯ নম্বর কেন্দ্রে সদস্য প্রার্থীর লোকজন ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। তবে বাকি কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। জেলা পরিষদে যে ভোট দিলাম এটা আমার স্মরণ মতো প্রথম, এবং গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা মনে করি যে এটি এই সরকারের আরেকটি ভালো পদক্ষেপ নেওয়া। ১৬৮ জন যে জেলা পরিষদ আমরা তৈরি করছি, সেই জেলা পরিষদ এই অ্যাডমিনিস্ট্রেশনে, মানে সরকারের যেগুলো নীতি নির্ধারণ করা আছে সেগুলোর এক্সিকিউশনে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে, এবং এটি হলো যে আসলে গণতন্ত্রের সৌন্দর্য এবং এইটাই গণতন্ত্রের বিজয়। জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে আছেন সহকর্মী কমল দে। সিলেটের মদন মোহন কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং ময়মনসিংহ সদর উপজেলা পরিষদে আছেন হারুনুর রশিদ। প্রথমেই চলে যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ কবির। চট্টগ্রামের যে ১৬৩ জন ভোটারের মধ্যে দিয়ে কিন্তু প্রথম ৩ ঘন্টায় ১০২টি ভোট সংগৃহীত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন চট্টগ্রাম জেলা প্রশাসকের যে নির্বাচন চলছে আজ, তার মধ্যে ১৬৩ জন ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করার কথা, যেখানে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন এবং ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১৫ জন সংরক্ষিত কাউন্সিলর। পাশাপাশি রয়েছে চট্টগ্রাম জেলা হাটাজারি যেটি 8টি ইউনিয়নের, সেখানে ভোটার রয়েছে প্রায় ১০৪ জন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে প্রার্থী রয়েছে 10 জন, এর মধ্যে পুরুষ প্রার্থী রয়েছে 4 জন আর মহিলা প্রার্থীর সংখ্যা 6। এখানে মোট আপনি যেটা বলি যে চট্টগ্রাম কিন্তু 15টি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে পুলিশ র্যাবের পাশাপাশি আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে করে 1 প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিনের ভোট গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এরপর আমরা দেখি চট্টগ্রাম পুলিশ কমিশনার এবং চট্টগ্রামের যে নির্বাচনের যে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক শামসুল আরিফিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে কিন্তু সে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং দেখেছি আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে। বিশেষ করে
যারা জনপ্রতিনিধি তারা আরেকজন জনপ্রতিনিধিকে নির্বাচন করার জন্য মূলত ভোটদান করছেন এবং এখানে রয়েছেন 2541 জন ভোটার রয়েছে চট্টগ্রাম জেলায়। তো এখন বলা যায় এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। এখন চলে যাবো আমরা সিলেটের খবর জানার জন্য সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ কমল। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেটে সকাল 9টা থেকে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত চলছে এবং ইতিমধ্যে এই যে 3 ঘন্টা নির্বাচন অনুষ্ঠিত, তার মধ্যে এই মদনমোহন কেন্দ্রে 104টি ভোটের মধ্যে প্রায় 60টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই জনপ্রতিনিধিরা যে এই নির্বাচনে ভোট দিবেন 1493 জন জনপ্রতিনিধি তাদের আগামী 5 বছরের জন্য জেলা পরিষদ নির্বাচন করবেন। 21টি পদের জন্য তারা নির্বাচন করবেন। এই সিলেটের জেলা পরিষদ নির্বাচনের 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 105 জন পুরুষ সদস্য পদে এবং 28 জন সংরক্ষিত মহিলা আসনের 5 জন প্রার্থীর মধ্যে প্রার্থীর জন্য 28 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক কথা বলা যায় সিলেটের যে 15টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের আমি খবর নিয়ে জেনেছি, প্রত্যেকটি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে এবং এখানে আমি যে মদনমোহন করেছি এসেছি সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রিটার্নিং অফিসার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কেন্দ্র পরিদর্শন করে গেছেন। তারা বলেছেন যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। অতীতের মতন এইবারও নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এটি আশা করছেন সবাই। এই ছিল সিলেটের জেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ময়মনসিংহের নির্বাচনী খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ ইকরাম। আসলে ময়মনসিংহেও এখন জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন। আমরা সকাল থেকে অবস্থান করছি ময়মনসিংহ সদর উপজেলার যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে। সকাল দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার পর থেকেই আসলে ভোটারদের উপস্থিতি বেড়েছে। এই মুহূর্তে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং প্রচুর ভোটার এই মুহূর্তে উপস্থিত আছেন। তো সুষ্ঠু এবং সুন্দরভাবে এই মুহূর্তে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা ময়মনসিংহ সদর ছাড়াও বাহিরে যে আরো 15টি কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রের খোঁজ খবর নিয়েছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে। তো কিছুক্ষণ আগে এখানে যে সদর উপজেলার যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং র্যাব 14 ব্যাটালিয়নের অধিনায়ক শরীফুল ইসলাম সহ বিজিবির কর্মকর্তারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ভোট গ্রহণের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তারা ভোটারদের সাথে কথা বলেছেন। আমি কয়েকজন ভোটারের সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে খুব সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রকার বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি, ময়মনসিংহের যে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ সদস্য পদে 59 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এই মুহূর্তে যে কেন্দ্রে আছি ভোট কেন্দ্র সে সদর উপজেলা, এখানে মোট 185 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 142 জন পুরুষ এবং 43 জন মহিলা ভোটার রয়েছেন। আমরা দেখেছি যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মাত্র 8 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, কিন্তু 11টার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় শতাধিক ভোটার এই মুহূর্তে উপস্থিত আছেন কেন্দ্রে। খুব শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছেন। তো সব মিলিয়ে ময়মনসিংহে খুব উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কবির। হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে। এর আগে ইকরামুল কবির সিলেট থেকে এবং তারও আগে কমল দে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে জেলা পরিষদ নির্বাচনের খবর। অবশেষে পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠন করা হচ্ছে জেলা পরিষদ। 3 পার্বত্য জেলা বাদে দেশের 61টি জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। সরাসরি ভোটারদের অংশগ্রহণ না থাকলেও নির্বাচিত প্রতিনিধিদের ভোটে একজন চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদ গঠন করা হবে 15 জন সাধারণ সদস্য, 5 জন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে। একসময় দেশের স্থানীয় সরকার ব্যবস্থার প্রাণশক্তি ছিল জেলা পরিষদ। কালের বিবর্তনে স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলেও সেই হারিয়ে ফেলে জেলা পরিষদ। মাঝে 80-র দশকে এই প্রতিষ্ঠানটিকে টেনে তোলার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। সবশেষ 2011 সালে প্রশাসক নিয়োগ দিয়ে আবারও প্রতিষ্ঠানটিকে সচল করার চেষ্টা করা হয়। তবে এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে জেলা পরিষদ। সব মিলিয়ে জেলা পরিষদ সেই ব্রিটিশ আমলের যে একটা গুরুত্ব ছিল তার মিশনটা অ্যাকচুয়ালি হারিয়ে গেছে। সে একটা ঐতিহাসিক বলা যায় ফুটনোট হিসেবে আছে আর কি। সব তর্ক বিতর্কের পরে যে কথাটা বলতে চাই, এখন প্রথমবারের মতো একটা ইলেকটেড কাউন্সিল হচ্ছে। তো সেই হিসেবে
জেলা পরিষদের বলা যায় যে জেলা পরিষদটা বাংলাদেশে কার্যকর হতে যাচ্ছে। সারা দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের মোট 63,143 জন নির্বাচিত জনপ্রতিনিধির ভোটে গঠন করা হবে জেলা পরিষদ। এর মধ্যে পুরুষ ভোটার 48,343 জন ও মহিলা ভোটার 14,800 জন। মোট 915টি কেন্দ্রের 1,830টি কক্ষে চলবে ভোট গ্রহণ। 61টি জেলায় চেয়ারম্যান পদে 146 জন, 915টি সাধারণ সদস্য পদে 2,986 জন ও 305টি সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন 806 জন প্রার্থী। যদিও 21টি জেলায় চেয়ারম্যান পদে রয়েছে একক প্রার্থী। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে আত্মসমর্পণকারী 90 জেএমবির নারী সদস্য তৃষা ও তার পলাতক স্বামী মইনুল ইসলাম ওরফে মুসার বাড়ি জেএমবির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহীর বাগমারা এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, 90 জেএমবির শীর্ষ নেতারা নিহত হওয়ার পর এই সংগঠনটিকে শক্তিশালী করার দায়িত্ব পায় মুসা। আর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে 90 জেএমবির নেতাদের সঙ্গে মুসার এই ঘনিষ্ঠতার বিষয়টি। যদিও পুলিশ তাকে গ্রেফতারের জন্য তৎপর থাকার কথা জানিয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রিপোর্ট সাইফুর রহমান রকির। 90 জেএমবির পলাতক নেতা মইনুল ইসলাম ওরফে মুসা 7 মাস আগে স্ত্রী তিশাকে নিয়ে রাজশাহীর বাগমারা থানাধীন বুজরুককোলায় নিজ গ্রামের বাড়িতে ওঠে। সে সময় ধর্মের দোহাই দিয়ে শ্বশুর ও নিজের বাড়িতে তোলা তাদের সব ছবি পুড়িয়ে ফেলে। এরপর পরিবারের সদস্যদের বিদেশে চাকরির কথা বলে নিজ অংশের জমি বিক্রি করে স্ত্রীকে নিয়ে ঢাকায় পাড়ি জমায় মুসা। পরে বিদেশে যাবার কথা বলে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অবশ্য ঢাকার উত্তরায় থাকাকালীন মেজর জাহিদের সাথে তার ছেলের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন মইনুল ওরফে মুসার মা। সম্প্রতি ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানে আত্মসমর্পণকারী 90 জেএমবির 2 নারী সদস্য মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তৃষাকে জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে এসব তথ্য বেরিয়ে আসে। সেই ছেলে যে এই পথে যাবে আমি ভাবতে পারিনি। এখন আমার দুর্ভাগ্য। বিদেশ যাওয়ার জন্য যে পরিকল্পনা করছিল ওর মা বোনের সাথে কথা বলে পরবর্তীতে ওরা মা এবং বোন জমি বিক্রি করার জন্য বলছিল। বিয়ের পরে আমার মেয়েকে দেখতাম যে জামাই বলতো যে পর্দা করতে হবে, পর্দা করলে ভালো হবে। 2015 শিক্ষাবর্ষে ওই এলাকার একটি কলেজে ভর্তি হলেও ফর্মে কোনো ছবি পাওয়া যায়নি তৃষার। কলেজ কর্তৃপক্ষের দাবি, ভর্তি হলেও ক্লাস করেনি সে। কিভাবে ভর্তি হয়েছিল জানি না, আমি তাকে কোনোদিন ক্লাসে দেখিনি। আমাদের তাকে ক্লাসে বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা বা সাময়িক কোনো পরীক্ষাতে তাকে অ্যাটেন্ড করতে দেখিনি। তবে এলাকাবাসী জানায়, নিখোঁজ হবার আগে গ্রামে আসলেও বাড়ি থেকে খুব একটা বের হতো না মুসা। পাড়া কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, ঘন ঘন আসতো না। তো ঢাকায় থাকতো, পড়াশোনা করতো, ওখানেই থাকতো। বাগমারায় নিখোঁজ বা মামলার তালিকায় নাম না থাকলেও মুসার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য আগে থেকে তৎপর থাকার কথা জানায় পুলিশ। মুসার তো বাবা মারা গেছে, মায়ের সঙ্গে ওনার মা তেমন খুব একটা ভালো তথ্য দিতে পারে নাই। তারপরে আমরা চেষ্টা করতেছিলাম যে মুসা কোথায় আছে, কি অবস্থা ছিল জানার জন্য। 90 জেএমবির শীর্ষ নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হবার পর মুসা সংগঠনটিকে গোছানোর চেষ্টা করছিল বলে ধারণা করছে পুলিশ। তার স্ত্রী তৃষার বাড়ি বাগমারার সাইপাড়া গ্রামে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, সৌন্দর্য বর্ধনের নামে হারিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সবুজ চত্বর। কাজ বন্ধের দাবি ক্ষুব্ধ শিক্ষার্থীদের। উপাচার্য বলছেন ভিন্ন কথা। মামলা, জেল জরিমানা কোনো কিছুতেই থামছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। মিটারে না চলায় চালকদের ইচ্ছে মতো ভাড়াতেই গন্তব্য যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এতে ক্ষোভ বাড়লেও বিআরটিএ বলছে সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া মিটারে ভাড়া কার্যকর করা সম্ভব নয়। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্নভাবে জেল জরিমানা করে বিপুল সংখ্যক সিএনজি মালিককে নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য সিএনজি খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। রিপোর্ট তাফসির বাবুর। হ্যাঁ যাবেন, চলেন। 250 টাকা কি? 250 কেন? মিটার আছে না আপনার? মিটার তো হ্যাঁ, আচ্ছা 200 টাকা বাড়াই দেবো। 250 থেকে 20 টাকা বাড়াই দেবো কি? মিটারের 20 টাকা বাড়াই দেবো। নিয়ম মিটারে চলার, কিন্তু তাতে কোনো আগ্রহই নেই চালকদের। পরিচয় গোপন করে রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে যে কয়টি সিএনজি অটোরিকশা পাওয়া গেল তার কোনোটিই রাজি নয় মিটারে যেতে। মিটারে যাবেন না? প্রতিটা ড্রাইভারের প্রয়োজনে চালা মিটারে দেখেন আপনি, মিটারে গাড়ি চলে যায় কিনা।
এখন থেকে ঠিক 1 বছর আগে ঢাকা শহরে এই সিএনজি চালিত অটোরিকশাগুলোর ভাড়া প্রথম 2 কিলোমিটারে 25 টাকা থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হয় 40 টাকা। উদ্দেশ্য ছিল এই সিএনজিগুলোর ভাড়া নির্ধারিত হবে মিটারে, কিন্তু বাস্তবে এখন এই ঢাকা শহরে যেসব সিএনজি রয়েছে সেসব সিএনজিগুলো এরকম মিটার মেনে চলাচল করার সংখ্যা একেবারেই কম। এই অবস্থায় প্রতিদিনই জরুরি কাজে বের হওয়া যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ থাকলেও চালকরা বলছেন ভিন্ন কথা। তো 4 জন রিজার্ভ করলাম, সিএনজি 400 টাকা চাচ্ছে। মিটারে যাবে না? মিটারে যাবে না। ভাড়ার কথা কন্ট্যাক্ট করে নেয়, অথবা বলতেছে 20 টাকা 30 টাকা বেশি দিতে হবে। মিটারে তো চলেই না। জমা 900, খরচ 600, 1500, অনেক খরচ। তারপর নিজের কিছু পাইতে হবে, তার জন্য 2-1টা কন্টাকে মারে, সব মারে না। তবে বিআরটিএ বলছে চালক মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 1 বছর আগে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল তা মানতেই হবে চালকদের। অ্যাকশন নেওয়া হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, আপনার ফাইন করা হচ্ছে। এটা বিআরটি এর যেমন বিষয়, এটা মালিক শ্রমিক সংগঠনের বিষয়, এটা যাত্রী সাধারণের বিষয়, এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং অথরিটি আছে সকলেরই এটা সম্মিলিত একটা প্রচেষ্টার বিষয়। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন সিএনজি অটোরিকশা খাতটি অসংখ্য মালিকের অধীনে থাকার কারণেই একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তেল জরিমানা যাই দেই, দৃশ্যমান উন্নতি হচ্ছে না কেন? কারণ হাজারে হাজারে মালিক এই জায়গায় ভুল করে বহু মালিককে রুট পারমিট দিয়ে দিচ্ছে। হতে পারে ভুল, কিন্তু এইটাকে এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে, মালিকটাকে কোম্পানি ফর্মে নিয়ে আসতে হবে। তার মতে সিএনজি অটোরিকশা খাতকে এখনই নিয়ন্ত্রণে আনা না গেলে পরে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। যত দেরি হবে। বাবু, সময় সংবাদ, ঢাকা। সৌন্দর্য বর্ধনের নামে কংক্রিটের আস্তরণে ঢাকা পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের সবুজ চত্বর। এতে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মতামত ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ তাদের। তবে উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার মুখেই কাজ শুরু করা হয়েছে। রিপোর্ট তারেকুজ্জামান শিমুলের। ইটপাথরের রাজধানীতে একখণ্ড সবুজের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যস্ত নাগরিক জীবনে তাই একটুখানি সুযোগ মিললেই এখানে ছুটে আসেন নগরবাসীর অনেকে। সবুজ সান্নিধ্যে খুঁজে পান প্রশান্তির ছায়া। কোটি প্রাণের প্রিয় সেই ক্যাম্পাস এখন ক্রমেই ঢাকা পড়ছে কংক্রিটের আস্তরণে। সবুজ উপরে ফেলে বসানো হচ্ছে ইট, কোথাও বা মাথা তুলে দাঁড়াচ্ছে কৃত্রিম ফোয়ারা। বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের টাকায় চলা এই নির্মাণ কাজের সাইনবোর্ডে সৌন্দর্য বর্ধনের কথা বলা হলেও এতে উল্টো সৌন্দর্য হানি হচ্ছে বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম যেদিন দেখেছি যে কাজটা এভাবে শুরু হচ্ছে, সেদিনে আসলে অনেকটা বিস্মিত হয়েছি। যে কাজটা করছে সেটা আমাদের একেবারে টোটালি পছন্দ হয়নি। সবুজ চত্বরটা আমাদের অনেক আরামদায়ক ছিল এবং উপকারী ছিল। যেমন আমরা এখানে গ্রুপ স্টাডি করতাম অনেকেই। এখানে নতুন নতুন কোনো গবেষণা তৈরি হচ্ছে না, নতুন কোনো জার্নাল বের হচ্ছে না, সেগুলোর দিকে প্রশাসন নজর দিচ্ছে না। কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে উন্নয়ন হচ্ছে, এবং সেই উন্নয়নটা কি ইট দিয়ে কিছু জিনিসপত্র বানিয়ে দাও। তবে উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের চাওয়ার মুখে তাদের সুবিধার্থেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে সবুজের কোনো ক্ষতি হবে না বলেও দাবি তার। ছেলেমেয়েরাই আমাদের কাছে অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বরে বসার খুব একটা সুযোগ সুবিধা তাদের নেই। তো সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রস্তাব আমরা বিবেচনা করে অনুমোদন দিয়েছি। কিন্তু এই কথাটা বলা আছে যে কোনোভাবেই সবুজের যে সমারোহ সেটা যাতে কোনো বিনষ্ট না হয়। পরিবেশের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই শিক্ষক শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত বলে মনে করেন পরিবেশ কর্মীরা। কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজিক্যাল হিস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব চরিত্র এগুলিকে বিবেচনায় তারা রাখছেন না। তাদের উচিত ছিল এটিকে জনসমক্ষে প্রকাশ করা, জনমত গ্রহণ করা। অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা না করে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সবুজ বান্ধব একটি মহাপরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কৃষককে আবহাওয়ার তথ্য দিয়ে সতর্ক আর নির্দেশনা দিতে চালু হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। চালু হবে আগামী বছরের শেষ নাগাদ। নোয়াখালীর মেঘনা নদীতে জেগে উঠেছে হাজার হাজার একর ভূমি। এসব চরের কোনো নীতিমালা এবং গোচারণ ভূমি না থাকায় ব্যাহত হচ্ছে পশুপালন। তবে ভূমি বন্টনের নীতিমালা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গবাদি পশু প্রতিপালন করে সচ্ছলভাবে জীবনযাপনের স্বপ্ন কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের মানুষের, কিন্তু নিজের জমি এবং সরকারি গোচারণ ভূমি না থাকায় স্বপ্ন পূরণে বাধার সামনে পড়তে হচ্ছে তাদের। যেখানে ঘাস খাওয়াইতাম যায় সেখানে মানুষের বাধা দেয়, নানান ধরনের কথা বলে। তবে নোয়াখালী উপকূলীয় এলাকার যেদিকে তাকানো যায় সেদিকেই মাইলের পর মাইল জেগে উঠেছে নতুন চর। এলাকার বাসিন্দাদের দাবি, নতুন এই ভূমি সঠিকভাবে বণ্টন করা হলে ভূমিহীনদের পুনর্বাসন সহ কৃষি ও পশুপালনের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে। সরকারি মহাকাশটা যদি খালি জায়গা দোলা রাখে তো আমরা গরু মোষ বেড়া ফাইলতে একটা সুবিধা আইতাম। একদিকে দিয়ে জ্বালা যন্ত্রণা করতেছে বন্যদের সাথে কারণে আর শ্বাসের ক্ষেত্রে কারণে আমরা গরু বৈশ গুলা যে অনেক কষ্ট করতে আছি, কোনো সরাবের কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। অবশ্য জেগে ওঠা চর সংরক্ষণ ও বন্টনে পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। আর প্রাণী সম্পদ কর্মকর্তা নোয়াখালী জেলায় চারণভূমি সংকটের কথা জানালেন। চারণভূমি করতে হলে অন্তত হাজার হাজার বিঘা জমির প্রয়োজন এবং সেটা মূলত একটু বিচ্ছিন্ন থাকাই ভালো। যেগুলো মূল জনপথের সাথে সংযুক্ত হয়ে গেছে এগুলো চারণভূমি ঘোষণা করলে এগুলো আরো সমস্যা বাড়বে। সরকারি যে ভূমি, সেই ভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আবার এর পাশাপাশি যারা নদী ভাঙন যে পরিবারগুলো আছে তাদেরকে সেগুলো বন্দোবস্তও দিচ্ছি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত 20 বছরে হাতিয়া, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় 50 থেকে 60,000 একর এলাকা জুড়ে নতুন প্রায় 50টি চর জেগেছে। সময় সংবাদ, নোয়াখালী। প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণ সহ বিভিন্ন কারণে প্রতি বছর নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ খাদ্যশস্য। এতে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, তেমনি চ্যালেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে খাদ্য নিরাপত্তার বিষয়টিও। এই অবস্থা থেকে উত্তরণে প্রথমবারের মতো চালু হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। স্যাটেলাইট থেকে পাওয়া আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কৃষককে সতর্ক করে তথ্য ও দিক নির্দেশনা দেবে এই অ্যাপ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আগামী বছরের শেষ নাগাদ অ্যাপটি চালু হবে। স্বাধীনতার পর থেকে কৃষি উৎপাদনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে গত 40 বছরে দেশে কৃষির উৎপাদন বেড়েছে 3 থেকে 5 গুণ পর্যন্ত। এর পেছনে প্রযুক্তির অবদান অপরিসীম। তবে কৃষিতে তথ্য প্রযুক্তির সমন্বিত প্রয়োগের বিষয়টি ভাবনার বাইরেই থেকে গেছে। তবে এ চিত্র এখন পাল্টে যাবে। উন্নত বিশ্বের মতোই কৃষকদের জন্য বিশেষ অ্যাপ আনছে সরকার। অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপের মাধ্যমে কৃষকরা পাবেন খরা, বন্যা সহ প্রতিকূল আবহাওয়ার আগাম বার্তা। মিলবে বালাই ঝুঁকি ব্যবস্থাপনার নির্ভুল তথ্য। এমন উদ্যোগে উপকৃত হওয়ার আশা কৃষকদের। গর্ব পাওয়া গেল যে এই ধানের মধ্যে এটা দিয়েন না, বা এটা করেন, বা এটা দিলে ধান বাড়বো বা ফলন তো ভালো হইব, তাইলে আর কেউ কাছে আমাকে কেউ পাশে দৌড়াইতে হইল না। খুব সহজে তাড়াতাড়ি জেনে আনতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। পোকামাকড়ে খুব আক্রমণ করতে পারবো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রাথমিকভাবে রংপুর, বরিশাল ও ময়মনসিংহ সহ দেশের 12টি জেলায় পরিচালিত হবে এই কার্যক্রম। আমাদের আবহাওয়া অধিদপ্তর এবং স্পার্সকে সম্পৃক্ত করে প্রতিদিনের আবহাওয়া বার্তা যাতে কৃষকদের কাছে পৌঁছায়। আগামী বছরের শেষ নাগাদ এই ডিজিটাল ফর্মে কৃষি তথ্য এবং প্রযুক্তি সম্প্রচারের অনেক গুরুত্বপূর্ণ উত্তরণ আমরা দেখতে পাব। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রযুক্তির সঙ্গে কৃষকদের যোগাযোগ সহজ করার তাগিদ কৃষিবিদদের। ইউনিয়ন পর্যায়ে যদি প্রতিটি গ্রাম থেকে 5 জন করে এলিট কৃষক বা শিক্ষিত কৃষক তাদেরকে যদি নিয়ে ট্রেনিং দেওয়া যায়, প্রতিটি গ্রামের লোককে সচেতন করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতি বছর উৎপাদিত মোট কৃষি পণ্যের 10 থেকে 15% নষ্ট হয় শুধু পোকামাকড়ের আক্রমণে। তথ্য প্রযুক্তির কার্যকর সমন্বয়ে ফসলের ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন কৃষিবিদরা। এজন্য মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অ্যাপ তৈরিতে সম্পৃক্ত করার পরামর্শ তাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ ভারত জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার এবং ভারতের উনাকোটি, থলাই, উত্তর ত্রিপুরার জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটরা সম্মেলনে অংশ নেন। এছাড়া বাংলাদেশের জেলাগুলোর বিজিবি প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার এতে অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন। সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণ, সীমান্ত হাট প্রতিষ্ঠা, নারী ও শিশু পাচার রোধ, সীমান্তে অপ্রয়োজনীয় উত্তেজনা পরিহার, যৌথ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়।
দুটো দেশ পাশাপাশি থাকতে গেলে একটুখানি হতে পারে, কিন্তু আমরা আশা করি এবং আমরা আশাবাদী অবশ্যই যে দু দেশের মধ্যে কথাবার্তার মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়। আজকে 60 বছরের পুরনো, 60 বছরের বেশি, তার চেয়ে বেশি পুরনো আমাদের ছিটমহল প্রবলেম সলভ হয়েছে, সুতরাং সমস্ত প্রবলেম সলভ হবে আশা করি যে আমরা এই কনফারেন্সের মাধ্যমে আমাদের যে বিষয়গুলো আছে বর্ডার পর্যায়ে সেগুলো আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। চাহিদার তুলনায় 3 গুণ বেশি আমদানির পাশাপাশি কাঙ্ক্ষিত শীত না পড়ায় ধস নেমেছে দেশের পুরাতন কাপড়ের বাণিজ্যে। জলবায়ু পরিবর্তনের কারণে এবারের শীত মৌসুমে এখন পর্যন্ত উষ্ণ আবহাওয়া বিরাজ করায় আমদানির অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না এসব পণ্য। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক এবং সাধারণ ব্যবসায়ীরা। রিপোর্ট কমলদের। ষড়ঋতুর বাংলাদেশে পৌষ এবং মাঘ এ 2 মাসকে শীতকাল হিসেবেই বিবেচনা করা হয়। মূলত বাংলা সনের অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকেই শীত পড়তে শুরু করে, কিন্তু এবছর অগ্রহায়ণ পেরিয়ে পৌষের মাঝামাঝিতে আমেজ পেল জেঁকে বসেনি শীত। হালকা কুয়াশা থাকলেও নেই তেমন ঠান্ডা। এতে দেশের পুরাতন কাপড়ের বেচাকেনায় চরম মন্দা চলছে। ঠান্ডা নাই বিধে বেচাকিনা নেই, সব লোকসান আছে আমরা বর্তমানে। শীতের আগে অনেক মাল গুদামজাত করে রাখছি, বাট এখন তো বিক্রি হচ্ছে না। স্বাধীনতার পর প্রথম দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম থেকে আমদানি হতো পুরাতন জ্যাকেট, সোয়েটার, কম্বল, কোট এবং বেবি স্যুট, কিন্তু এখন আমদানি হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান থেকে। 6000 টাকা করে গেঞ্জি কিনছি, সেই গেঞ্জি বিক্রি করতেছি বর্তমানে 1300 টাকা 1400 টাকা। গুদাম ভাড়া, তারপর আমার আনুষঙ্গিক খরচ, তারপরে সে স্টাফের বেতন, এগুলা আমরা খুব কষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা জানান শীত না পড়া শীতবস্ত্রের চাহিদা একেবারে কম, তার উপর আমদানি হয়েছে চাহিদার অন্তত 3 গুণ বেশি। ব্যবসায়ীদের অভিযোগ বেশি লাভের আশায় লাইসেন্সের অপব্যবহার করে অতিরিক্ত আমদানি করা হয়েছে। আমাদের প্রয়োজন 300 থেকে 600 কন্টেনার পুরো বাংলাদেশে 1 বছরের জন্য, কিন্তু এখানে 900 কন্টেনার মতো ইনপুট হয়েছে। পুরানো ব্যবসা সবাই সাফার করতেছি আজকে অনেকদিন যাবত, কিন্তু আমরা যে আশার জন্য মাল ক্রয় করছি আশার জন্য বিক্রি হচ্ছে না। বাংলাদেশে মাত্র 8 থেকে 10 জন আমদানিকারক থাকলেও পাইকারি বিক্রেতা রয়েছেন কয়েকশো। প্রতিটি কন্টেইনার অন্তত 250 বেল বা গাঁট আনা যায়, আর 1 কন্টেইনার শীতবস্ত্র আমদানি মূল্য ধরা হয় 12 থেকে 15 লাখ টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের পার্ল হারবার নৌঘাঁটি পরিদর্শন করলেন শিনজো অ্যাবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানি হামলায় নিহত মার্কিন সেনাদের স্মৃতি বিজড়িত ইউএসএস অ্যারোজিনা মেমোরিয়াল পরিদর্শন করেন তিনি। প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী অ্যাবে নিহতদের নাম খোদাই করা দেয়াল ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দুই নেতা। এ সময় পার্ল হারবার হামলায় নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানান অ্যাবে। অন্যদিকে শিনজো অ্যাবের পার্ল হারবার পরিদর্শনকে শক্তিশালী পারস্পরিক সম্পর্কের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন ওবামা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1941 সালের 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে হামলা চালায় জাপান। এতে 2300 মার্কিন সেনা নিহত ও নৌবহরের 8টি জাহাজ ধ্বংস হয়। এ ঘটনার 75 বছর পর এবারই দুই দেশের শীর্ষ নেতা পার্ল হারবারে নিহত সেনাদের প্রতি একসঙ্গে শ্রদ্ধা জানালেন। এদিকে পার্ল হারবারে শ্রদ্ধা জানানো শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাপানি প্রধানমন্ত্রীর। আগামী 20 জানুয়ারি ওবামার মেয়াদ শেষ হওয়ার আগেই এটি হবে দুই দেশের শীর্ষ নেতার শেষ বৈঠক। খেলার খবর। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেলসনের সেক্সটন ওভালে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। ম্যাচের আগে টাইগার কোচ চন্দ্রিকা হাতুরে সিংহে জানালেন দলকে পুনরুজ্জীবিত করে হবে তার মূল লক্ষ্য। আর কিউই ব্যাটসম্যান নীল প্রুমের কণ্ঠে সিরিজ জয়টাই মুখ্য। নেলসনের স্নিগ্ধ সকালের দিন, কিন্তু সাকিব, তামিম, তাসকিনদের চোখে মুখে নেই উচ্ছলতা। একে তো বাঁচা মরার ম্যাচ, তার উপর আবার পাওয়া যাবে না মুশফিকের ব্যাটিং দর্শন। কিন্তু পেশাদার কোচ হাতুরু সব বাস্তবতা মেনে দলকে পুনরুজ্জীবিত করার কথাই বললেন। এই মাঠে ছেলেদের ভালো কিছু স্মৃতি আছে। এই দলে যারা আছেন তাদের অধিকাংশই বিশ্বকাপে সেই ম্যাচটিতে ছিলেন, তাই তাদের পুনরুজ্জীবিত করার জন্য যা কিছু করা দরকার সবকিছুই আমি করেছি। আমি জানি খেলাটা মানসিক।
কোচের এমন কথার সূত্র ধরে আভাস মিলল বোলিং অ্যাটাকে পরিবর্তন আসছে। সেক্ষেত্রে স্পিড স্টার তাসকিনকে সাইড বেঞ্চে রেখে অভিষেক করানো হতে পারে শুভাশিসকে। কিন্তু ম্যাচের ভাগ্যে কি আদৌ পরিবর্তন আসবে, এমন প্রশ্ন উড়িয়ে টাইগার সমর্থকদের স্বপ্নবাজ করে তুললেন এই লঙ্কান। আপনি জানেন যে আশা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। আমি খুবই আশাবাদী এবং আমি খুবই আত্মবিশ্বাসী যে ছেলেরা গত ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো করবে। প্রতি ম্যাচেই যে ব্যাটে রান আসবে এমনটা নয়, কিন্তু যে ম্যাচে রান আসবে সে ম্যাচে বাংলাদেশ অবশ্যই জিতবে। সিরিজ বাঁচাতে হলে জিততে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের ম্যাচে ভরসার প্রতীক মুশফিকুর রহিম খেলতে পারবেন না। তার উপর আবার বাস্তবতা হলো এমন কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো বেশ কঠিন। কিন্তু সবারই তো জানা, নিজেদের দিনে বাংলার বাঘেরা গর্জে উঠলে কোনো কিছুই অসম্ভব নয় তাদের পক্ষে। ন্যানসলের সেক্সটন ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠন হচ্ছে জেলা পরিষদ। 61 জেলায় চলছে ভোট গ্রহণ। মাদারীপুরের সংঘর্ষ, কিছু জায়গায় ভোট গ্রহণ স্থগিত। নব্য জেএমবির শীর্ষ নেতারা নিহত হওয়ার পর সংগঠনটি শক্তিশালী করার দায়িত্ব পায় পলাতক মুসা। তথ্য পুলিশের। রাজশাহীর বাগমারায় তার বাড়ি ব্যবহার হতো ঘাঁটি হিসেবে। কিছুতেই রোধ করা যাচ্ছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। অসহায় যাত্রীরা খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে শিনজো অ্যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা, আর কখনো যুদ্ধে না জড়ানোর অঙ্গীকার। এবং সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। কিউইদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।